ইতিমধ্যে আপনাদের একটু মুখস্থ হয়ে গেছে গল্পটা, তারপরেও আরেকবার একটু বলি। এই সেদিন ইন্টার মিয়ামি ভার্সাস পিএসজি ম্যাচ, ম্যাচ শেষে যেটা হয় আপনারা সবসময় দেখেন, এইটা মেসি বা এই জাতীয় বড় তারকা যারা, তাদের খুব সহ্য করতে হয়। ম্যাচ শেষ হওয়া মাত্র একসঙ্গে কয়েকজন দৌড়ায় আসে, এই তোমার জার্সি দাও, তোমার সঙ্গে জার্সি চেঞ্জ করব। তো এক্ষেত্রে তারকারা যেটা করে, মেসিও যেটা করে, ম্যাচের মধ্যে তাকে কেউ একজন বুকিং দেয় যে তোমার জার্সিটা কিন্তু ম্যাচ শেষে আমার। তো ওই দিন সম্ভবত বুকিং দিয়ে রাখছিল হাকিমি, ফলে তাকে হাকিমিকে ওই জার্সি দিয়ে দিতে হয়েছে। মেসি যখন টানেলে হাঁটা শুরু করছে তখন মেসি খালি গায়ে, মেসির কাঁধের ওপরে পিএসজির জার্সিটা। ওই সময় ডেম্বেলে দৌড়ায় আসে, এসে মেসিরে বলতেছে, লিও তোমার জার্সি নিবো, আমি ঠিক করে রাখছি, তোমার জার্সি কই? ও বলতেছে, আর জার্সি তো আমি হাকিমিরে দিয়ে দিছি। বললো ওইটা হবে না, তুমি আমারে তোমার জার্সি দিবা আরেকটা। তো মেসি বলতেছে যে ঠিক আছে আসো, বলে দেম্বেলের কাঁধে হাত দিয়ে লকার রুমে নিয়ে গেছে। গিয়ে লকারটা খুলে দিয়ে বলছে তোমার এখান থেকে যা যা দরকার নিয়ে নাও। দেম্বেলে চুপ থাকার ছেলে না, সে ওই লকার থেকে একটা জার্সি নিছে, একটা শর্টস নিছে, একটা মোজা নিছে, একটা জুতো নিছে। আমি জানি না আন্ডারগার্মেন্টস কিছু নিছে কিনা, সেগুলো ছবি দেখি নাই। এইগুলা সে সব সাজায় ছবি তুলতেছে, ইনস্টাগ্রামে পোস্ট করবে। তখন সুয়ারেজ তার বেঞ্চে বসা, ওইখান থেকে আসতে আসতে বলতেছে যে উসমান, তুমি আর কত সেট জার্সি লিওর নিবা বলো তো? তুমি তো বার্সেলোনায় থাকতে অলমোস্ট ওর যত ধরনের জার্সি আছে সব এক দুই সেট নিছো। এরপরে পিএসজি থেকে নিছো, মানে ওরে যখন যেখানে পাও, আর্জেন্টিনারটা নিছো ফ্রান্সের হয়ে, আর কত নিবা? মিয়ামিরও তো মনে হয় এটা তোমার সেকেন্ড বা থার্ড সেট কালেকশন। তা বলতেছে দেখো, গ্রেটেস্ট এভার ফুটবলারে মাঠে পাই আমি, সেই মাঠে পাওয়াটা একটু মিস করতে চাই না। যতবার ওর সঙ্গে দেখা হবে, ওর সঙ্গে যদি রাস্তায় দেখা হয়, তাহলে নর্মাল ও শার্ট খুলে নিয়ে যাব, ওর প্রত্যেকটা জিনিস আমার বাসায় থাকবে। আমি জাদুঘর বানাবো, আমি লোকেদের বলবো যে আমি সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে মাঠে খেলছি। এই হচ্ছে ওসমান দেম্বেলে, যে কিনা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সম্ভবত আলোচিত তারকা। এবং যদি কোনো দুর্ঘটনা না ঘটে, করোনার মতো কিছু এসে এবার অনুষ্ঠান বন্ধ না হয়ে যায়, এবার ব্যালন ডিওর দেম্বেলের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে বলে মনে হয় না। সেই দেম্বেলে এতটাই বিনয়ী, তার কাছে লিওনেল মেসি এতটা বড় হিরো যে মেসিরে নিয়ে সে একটা জাদুঘর করতে চায়। এই দেম্বেলেকে নিয়ে আজকে আমরা গল্প করব, কিন্তু শুধু এই দেম্বেলের সাফল্যের গল্প করব না। এই দেম্বেলে বার্সেলোনায় কি একটা পিরিয়ড কাটাইছে, এবং সেই জায়গায় তাকে মেন্টালি কি একটা স্ট্রাগল করতে হয়েছে, ফিজিক্যালি কি একটা স্ট্রাগল করতে হয়েছে, এই জিনিসটা আমি একটু ফোকাস করব। তারপরে তো এসে যে সাফল্য পাচ্ছে গত দু সিজন এবং এই সিজনে, তো সে যা করতেছে এটা আসলে মেসির জন্য ঈর্ষণীয়, সে এই সিজনে যা যা করতেছে। ফলে এই দেম্বেলের গল্প করি একটু, আমাদের উসমান দেম্বেলে, তার একটু গল্প বলি। দেমবেলে হচ্ছে একজন বহুজাতিক মানুষ, একেবারে বহুজাতিক মানুষ। অবশ্যই শরীরে আফ্রিকান রক্ত বইতেছে, কিন্তু ওর জাতিগত পরিচয় আপনি সুনির্দিষ্ট করে বের করা খুব কঠিন। ওর জন্ম হচ্ছে ফ্রান্সের খুবই ছোট্ট একটা শহরে, প্রান্তিক একটা শহর, শহরটার নাম বোধহয় ভার্নন বা এরকম কিছু, মানে একেবারে গ্রাম্য একটা শহরে। ডেম্বেলের মায়ের পূর্বপুরুষরা আসছেন হচ্ছে মৌরিতানিয়া থেকে, ওখান থেকে ওর মা এসে সেটেল হন হচ্ছে সেনেগালে। এরপরে ওর মা, আপনারা জানেন আফ্রিকার একটা দুয়ার হচ্ছে ফ্রান্স। এই আলজেরিয়া, সেনেগাল, বিভিন্ন দেশ থেকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের লোকজন ঢুকতেছে, এবং সেটা ফ্রান্সকে দিনকে দিন সমৃদ্ধ করতেছে। ফ্রান্সের স্পোর্টস তো মূলত চলেই আসলে আফ্রিকানদের দিয়ে, আফ্রিকান ব্ল্যাকদের দিয়ে। এই আলজেরিয়ার জিদান বা কোনো এক আফ্রিকান কান্ট্রির পগবা থেকে শুরু করে আফ্রিকার পুরো স্পোর্টসটা ডমিনেট করে হচ্ছে এই আফ্রিকান ব্ল্যাকরা। ফ্রান্সের পুরো স্পোর্টসটা ডমিনেট করে হচ্ছে এই আফ্রিকান ব্ল্যাকরা। একই রকম দেম্বেলে বাবা আসছেন আবার হচ্ছে মালি থেকে, ফলে ওর দুদিক থেকেই হচ্ছে আফ্রিকান। কিন্তু এই যে বললাম বহুজাতিক, বহু রকম পরিচয় নিয়ে এসে ফ্রান্সে সেটেল হয়েছে, ফ্রান্সের জন্ম হয়েছে, ফ্রান্সের ছোট্ট একটা শহরে। ওখান থেকে ও যখন ছোটবেলায় দেখেন, আফ্রিকা থেকে এরকম যেসব ফ্যামিলি ফ্রান্সে পাড়ি জমায়, এদের কমন স্টোরি লাইন একই, যে এরা তো ভাগ্যের সন্ধানে আসছে, এরা কেউ খুব ধনী না, এমন না যে অনেক টাকার মালিক, ছেলের শখ মেটানোর জন্য অনেক কিছু করতে পারে তারা, সেই সামর্থ্য থাকে না। তারপরেও দেম্বেলে যখন বাচ্চা, 4-5 বছর বয়স, ওর যে স্ট্রিট ফুটবলের যে দক্ষতা, এটা দেখে ওর বাবা মা বাধ্য হয়েছেন ওরে ফুটবল প্রশিক্ষণে পয়সা ব্যয় করতে। ওর এই একাডেমিতে দিচ্ছেন, ও ওখানে খেলা শিখছে। শেষ পর্যন্ত ও রেনের টার্গেটে পড়ে গেছে। রেনে কিন্তু লিগ ওয়ানের বেশ ভালো দল,
এবং রেনের হয়েও কি একবার শিরোপা জিতছে কিনা আমি ঠিক খেয়াল করতে পারতেছি না। এরপরে রেনের হয়ে এত অসাধারণ খেলছে, ও চলে আসলো বরুসিয়া ডর্টমুন্ডে, দ্রুত ওরে জার্মানরা নিয়ে নিল। মানে দেমবেলে তখন হচ্ছে ভবিষ্যৎ। দেমবেলেকে বলা হচ্ছে যে ভবিষ্যতের মেসি, কেউ বলতেছে ভবিষ্যতের রোনালদো, নানা রকম বলা হচ্ছে। মানে দেমবেলে এমন একজন খেলোয়াড়, আপনি যদি টেকনিক্যালি দেখেন তাহলে মেসি রোনালদো হচ্ছে তার ভার্সেটাইলিটি বেশি। সে হচ্ছে বোথ ফুটেড প্লেয়ার, ফলে বোথ ফ্লাঙ্কে খেলতেছে, বোথ উইংয়ে খেলতেছে। একটা সময় পর্যন্ত সে বোথ ফ্লাঙ্কেও খেলছে, পরে বোথ উইংয়ে খেলতেছে, আবার সে প্লে মেকার হিসাবে খেলতেছে। যখন আপনি 4-3-3 ফরমেশনে যাচ্ছেন সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতেছে, আর প্রায় সময় সে আসলে হয়ে যায় স্ট্রাইকার। মানে দারুণ স্কোরিং অ্যাবিলিটি আছে। এরকম একটা বাচ্চা ছেলে, 17-18 বছর বয়স, যে জার্মানি দাপায় বেড়াচ্ছে, খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে এই ছেলে ভবিষ্যৎ জয় করবে। এবং সেই টার্গেটেই 2017 সালে তাকে বার্সেলোনা কিনে আনে। তখনকার সম্ভবত সবচেয়ে বেশি ট্রান্সফার ফি দিয়ে বা কোনো একটা রেকর্ড করে ওকে বার্সেলোনা নিয়ে আসে। আর এই বার্সেলোনা আসার পরেই শুরু হয় ওর জীবনের সবচেয়ে করুণ অধ্যায়। এটা আপনি করুণ বলতে পারেন, স্ট্রাগলিং বলতে পারেন। মানে ওর জীবনের উপর দিয়ে এই সময় যা গেছে, সব ধরনের মানসিক শারীরিক সমস্যা ওকে ভোগ করতে হয়েছে। প্রথমত হচ্ছে শারীরিক সমস্যা। দেমবেলে মানে ইনজুরি। বার্সেলোনায় সে আসলো, আসার পরে 2021-এ সম্ভবত বলছিলেন, লাপোর্তা একটা কথা বলছিলেন যে দেমবেলে হচ্ছে এমবাপ্পের চেয়ে বড় খেলোয়াড়। এখন দেখেন, এই কথাটা শুনতে তাকে 4 বছর ওয়েট করতে হচ্ছে। কেন ওয়েট করতে হচ্ছে? তার প্রতিভা নিয়ে তো কারো কোনো সন্দেহ ছিল না। ইনজুরি, শুধুই ইনজুরি। সে বোধহয় বার্সার হয়ে একটা মাত্র ম্যাচ খেলার পরেই প্রথম ইনজুরিতে পড়লো, 4 মাস মাঠের বাইরে। আবার কয়েকটা ম্যাচ খেলার পরে আবার ইনজুরিতে পড়লো, আবার 2-3 মাস মাঠের বাইরে। মানে প্রথম 2-3 সিজনও খেলতেই পারে নাই। মাঠে যতটুকু সময় কাটায় তার চেয়ে বেশি ওর হাসপাতালে সময় কাটানো লাগে বা রিহ্যাবে সময় কাটানো লাগে। বড় বড় অপারেশন হচ্ছে তার। যে কি একটা অবস্থা! বার্সেলোনা না পারতেছে তখন দেমবেলেকে খাইতে, না পারতেছে উগরাইতে। শেষ পর্যন্ত 2020-21 সালের দিকে এসে তখনও ওই প্রায় মাসল ইনজুরিতে ভোগে। তারপরও ঝলক তো দেখানো শুরু করলো। এর মধ্যে 2020 বা 21-এ একটা জিনিস আমি দেখেন, একটা ছেলে বার্সেলোনার সাইড বেঞ্চে বসে আছে, মাঝে মাঝে একটা দুইটা ম্যাচে নামে, দুই একটা ঝলক দেখায়, তার সম্পর্কে আমি খুব ভালো জানবো, এটা নিশ্চয়ই আপনারা আশা করেন না। ফলে দেমবেলে আমার কাছে অত নোন ক্যারেক্টার ছিল না ওই সময়। কিন্তু ওই 2020 বা 21 কোনো একটা ইউসিএল এ ও টটেনহামের এগেইনস্টে একটা গোল করছিল। লাইভ দেখি নাই, এইটা পরে আমি দেখছিলাম। ও ওর ন্যাশনাল টিমের যে গোলকিপার হুগো লরিসকে বিট করে একটা গোল করছিল। যে সলো এফোর্টে গোল করছিল এবং যে অসাধারণ প্লেসমেন্ট ছিল, এইটা আমার এখনো চোখে লেগে আছে। ওই প্রথম আমি বুঝলাম যে ডেম্বেলে একজন বড় খেলোয়াড়। এর আগ পর্যন্ত ব্যাপারটা ছিল হচ্ছে যেহেতু নিউজম্যান বারবার নাম পড়তে হচ্ছে, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না বা বড় কিছু করতেছে না সে। বরুসিয়ায় কি করছে, রেনেতে কি করছে, ওইটা তো দেখার মতো ফুটবল ভক্ত আমি না। এখন বার্সায় আসছে, বার্সায়টা দেখতে পারতাম, কিন্তু বার্সায় তো সে থাকে হসপিটালে, বার্সায় মাঠে তো কম থাকে। এরকম একটা অবস্থায় তারপরেও বার্সা তার উপরে বাজি ধরা শুরু করলো। ওই যে বললাম, লাপোর্তা বলল যে সে এমবাপ্পের চেয়ে বড় খেলোয়াড়। এটা কতটা সে বিশ্বাস করে বলছে আর কতটা রিয়াল রে একটু র্যাক দেওয়ার জন্য বলছে আমি জানি না। এর কিছুদিন পরে জাভি একটা খুব ভালো কথা বলল যে ওকে যদি সঠিকভাবে ইউজ করা যায় এবং ও যদি সুস্থ থাকে, তাহলে অবশ্যই ও সর্বকালের সেরা না হোক, সময়ের সেরা হওয়ার জন্য লড়াই করবে। দেখেন, এই পোটেনশিয়াল যার ভিতরে আছে, তাকে তো ক্লাবের ব্যাক করার কথা। যদিও সে ক্লাবের প্রথম 2 বছর রিটার্ন দিতে পারে নাই, তারপরে তো ব্যাক করার কথা। কিন্তু এর কিছুদিন পরেই যে দলের প্রেসিডেন্ট এবং কোচ এত বড় বড় দুটো কথা বললো কয়েক মাসের ব্যবধানে, তার কয়েক সপ্তাহের মধ্যে ডেম্বেলেকে বলা হলো যে তুমি কি অর্ধেক বেতনে বার্সেলোনায় থাকবা? থাকলে থাকো, নতুবা যাও গিয়া কোনো একটা ক্লাব ঠিক করে নাও। কেন? এটা আপনি বার্সেলোনাকে খুব বেশি দোষও দিতে পারবেন না, ওই টাইমটা খুব বাজে যাচ্ছিল। বার্সার আপনারা জানেন লিকুইডিটি ক্রাইসিস খুব মারাত্মক হয়েছিল, ক্যাশ ছিল না, প্লেয়ার কিনতে পারতেছিল না। আবার ফলে তারা যারে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিল সেটা হচ্ছে দেমবেলে। কিন্তু দেমবেলে বার্সা ছাড়তে চাইল না। দেখেন, দেমবেলে এমন একটা মানুষ যে ওকে নিয়ে অনেক আজে বাজে কথা আছে আছে, এগুলো প্রুভেন না। যে দেমবেলে একটু না কুচু, দেমবেলে বোধহয় একটু বেলাইন জীবনযাপন করে, এগুলো কোনো কিছুই প্রুভেন না এবং আমার বিশ্বাস হয় না। কারণ দেমবেলে তার জীবন নিয়ে যে স্ট্রাগলটা ফেস করছে, এই যে শুধু শারীরিক স্ট্রাগলের কথা বললাম তো খুব দ্রুত আসতেছে, এখানে একটা দারুণ মেন্টাল একটা গল্প আছে। সেই গল্পটাই ওকে আসলে এই জায়গাটায় নিয়ে আসছে। ও কি করলো, ও বার্সার অফার মেনে নিল যে ওকে
আমি 50% বেতন কমাই কন্ট্রাক্ট করব। পরে ওর সঙ্গে বোধহয় 2027 পর্যন্ত নাকি 2026 পর্যন্ত বার্সা কন্ট্রাক্ট করলো। এরপরে তো পিএসজি কিনে নিল। সেই গল্পটার আগে আমরা একটু ওর যে মেন্টাল স্ট্রাগলের গল্প বারবার বলতেছি, ওই কথাটা বলতেছি, ইন্ট্রোতে বলছি, ভিতরেও কয়েকবার বলছি। মেন্টাল স্ট্রাগলটা কি? দেখেন এই জায়গাটা একটা অসাধারণ ঘটনা। সেটা হচ্ছে ও যখন বার্সায় আসলো, বার্সায় আসার পর কেন এত ইনজুরিতে পড়তেছিল, কেন এরকম বারবার ফোকাস নড়ে যাচ্ছিল। মানে দেমবেলে দেখা যাচ্ছে একটা ম্যাচে 90 মিনিট খেলতেছে, 10-20 মিনিট ওর সামনে কেউ টিকতে পারতেছে না। বাকিটার সময় দেমবেলে আবার হারায় যাচ্ছে। এবং দেমবেলের এই যে ধারাবাহিকতার অভাব, একদিকে তো বোর্ডের সঙ্গে বনিবনা হচ্ছে না, ইনজুরির প্রবলেম, আবার মাঠে যখন নামতেছে তখন ক্রাইসিস ফেস করতেছে। কি হচ্ছে আসলে? এটা পরে ওর নাম স্বীকার না করা একটা কলিগ, বার্সার এক কলিগ, সে ব্যাপারটা ডিসক্লোজ করছে যে ও হচ্ছে এর ভিতরে হঠাৎ করে বিয়ে করে ফেললো। এবং ও যে বিয়ে করলো, ও তো একটু ইন্ট্রোভার্ট ছেলে। দেম্বেলেকে আপনারা দেখে বোঝেন মাঠে মজা টজা করে, কিন্তু দেম্বেলে নানা কারণেই সবার সঙ্গে না অত বেশি ওপেন আপ হয় না। ফলে ও একটা দলের সঙ্গে প্র্যাকটিস করতেছে, একটা দলের সঙ্গে খেলতেছে। আর স্পেশালি বার্সার পরিবেশটা, নো ক্যাম্পের পরিবেশটা এমন, ওইখানে আপনার পার্সোনাল লাইফ বলে কিছু নাই। প্রত্যেকে প্রত্যেকের বেডরুমের খবর জানে। কিন্তু দেম্বেলে যখন হঠাৎ করে বিয়ে করে ফেললো, বিয়ের খবরটা পেলো হচ্ছে সতীর্থরা হঠাৎ করে, যে বিয়ে হয়ে গেছে দেম্বেলে। এটা সবার জন্য সারপ্রাইজিং ছিল। যে দেম্বেলে যে কারোর সঙ্গে ডেট করে এটাই তো জানি না রে ভাই। ওর যে একটা ফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ড আছে, এটাই তো জানি না। ও বিয়ে করলো কেমনে? এই পুরো ব্যাপারটা নিয়ে ও কিছু একটা ভয়াবহ ক্রাইসিস পড়লো। ভয়াবহ। ও ওই সময় খুব রোজ ফ্রান্সে যেত। ওই সময় পরে জানা গেছে যে ও একাধিক সাইকোথেরাপিস্টের সঙ্গে কাজ করা শুরু করলো। বিভিন্ন জায়গায় সেশন করতেছে, কাউরে টের পেতে দিচ্ছে না। বার্সেলোনায় করতেছে, ফ্রান্সে বারবার প্যারিসে যাচ্ছে। অলমোস্ট মাসে একবার দুইবার সে প্যারিসে ফ্লাই করতেছে। ফ্যামিলির সঙ্গে নিজের বিয়েটা নিয়ে নানা রকম ক্রাইসিস। পুরো ডিটেলটা না এখনো পর্যন্ত মিডিয়া পরিষ্কার না, যে ওই সময় ডেম্বেলে কিসের কিসের ভিতর দিয়ে গেছে। কিন্তু এটুকু আমরা বুঝি যে তার বিয়েটা খুব একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল। সে কিন্তু প্র্যাকটিসিং মুসলিম। সে 5 বেলা নামাজ পড়ে এবং একদম রোজা রাখে, খুব প্র্যাকটিসিং মুসলিম। ওর ফ্যামিলিও খুব প্র্যাকটিসিং মুসলিম। ওর ওয়াইফও প্র্যাকটিসিং মুসলিম। ওর ওয়াইফ দেখবেন আপনি মাঠে যখন আসে হিজাব টিজাব করে আসে। ফলে এর ভিতরে কোথায় একটা ক্রাইসিস হয়েছে, হয়তো ফ্যামিলির সঙ্গে হয়েছে বা অন্য কোথাও হয়েছে, কিছু একটা হয়েছে, একটা ঝামেলায় পড়ছে, যে জন্য তাকে সেশনের পর সেশন কাউন্সেলিং নিতে হয়েছে, সাইকোথেরাপি নিতে হয়েছে। এইগুলোর মধ্যে তাকে আসলে বেঁচে থাকতে হয়েছে, তাকে আসলে খেলতে হয়েছে। ফলে আপনি ধরে নেন একটা লোক একাধারে ইনজুরিতে ভুগতেছে, মাসের পর মাস হাসপাতালে কাটাচ্ছে, ক্লাবের সঙ্গে ভয়াবহ জটিলতা চলতেছে, ক্লাব তার বেতন কমায় দিচ্ছে। জাভি প্রশংসা করলো, প্রশংসা করার পরে 1 মাস যাইতে না যাইতে জাভি সিদ্ধান্ত নিলে ওরে স্কোয়াডে রাখবে না। কেন? বোর্ড বলছে ওরে ছেড়ে দিতে। ওরে স্কোয়াডেই রাখা বন্ধ করে দিল। দেম্বেলে তখন কিন্তু পিক ফর্মে, তখন কিন্তু আর ইনজুরি তারে ভোগাচ্ছে না। সে স্কোয়াড থেকে বাইরে বের করে দিল। সাইকোলজিক্যালি কোথায় যায় ছেলেটা? একদিকে এই পারিবারিক ক্রাইসিস, সে কাউন্সিলিং নিচ্ছে, তাকে সারা পৃথিবী মনে করতেছে সে বিশ্বসেরা হবে, আর তার এই সব ক্রাইসিস ফেস করতে হচ্ছে। ক্লাবের সমস্যা, কোচের সমস্যা, শরীরের সমস্যা, মনের সমস্যা, পরিবারের সমস্যা, কোথায় যাবে ছেলেটা? শেষ পর্যন্ত যেটা হলো, ওর বোধহয় রিলিজ ক্লজ ছিল 100 মিলিয়ন। বার্সেলোনা এটা বাড়ায় 100 মিলিয়ন করছিল। সেটাও বেট করে ওরে নিয়ে নিল পিএসজি। এই জায়গাটা পিএসজিতে যাওয়াটা ওর জন্য একটা বিরাট বিরাট ভালো ব্যাপার হয়েছে অনেক অর্থে। এক হচ্ছে আমার পুরোটা পড়তে গিয়ে বারবার শুনতে গিয়ে যেটা মনে হয়েছে যে সম্ভবত ওর একটু হোম সিকনেস ওর উপরে প্রভাব ফেলছিল। এই যে বিয়ে করছে, ফ্যামিলি থেকে দূরে আছে, মাসে মাসে প্যারিসে গিয়ে থেরাপি নিচ্ছে, এই পুরো ব্যাপারটার পেছনে হোম সিকনেসেরও একটা প্রভাব থাকতে পারে। যদি নাও থাকে, সে প্যারিসে ফিরলে যেটা হলো, বাবা মার সঙ্গে অলমোস্ট প্রতিদিন দেখা হচ্ছে, আর কিছু না হোক উইকেন্ডে দেখা হচ্ছে, ওয়াইফ সঙ্গেই আছে, পরিচিত শহরে ঘোরাঘুরি করতেছে। পিএসজি কে তো ফ্রান্সের লোকেরা ওন করে, ও একজন ফরাসি হিসাবে নিজের ক্লাবে খেলতেছে, এরকম একটা ফিল আছে। ফলে 2023-এ সে যখন পিএসজিতে গেল, তখন আসলে সে নিজেরে ফিরে পেল। তখনই আসলে সে বুঝাই দিতে শুরু করলো যে উসমান দেম্বেলে ভেসে যেতে আসে নাই, সে থাকতে আসছে। 2023 সালে সে ভয়াবহ কিছু করে ফেলাইছে তা না, পিএসজিও ভয়াবহ কিছু করে ফেলাইছে তা না। 2024 থেকে এই 2025,
যখন এমবাপ্পে চলে আসলো তখন আসলে তো এনরিকে যেটা করলো একটা অত্যন্ত সম্ভাবনাময় তরুণদের দিয়ে একটা দল তৈরি করলো, যে দলে তরুণ শুধু না, আশরাফ হাকিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন, আবার দেমবেলে আছে, বেশিরভাগই তরুণ, টপ স্টার না। মানে কেউ টপ স্টারেরা, আমি এই ব্যাপারটা কিভাবে বলবো, কেউ অন্তত ইমেজের চেয়ে নিজের চেয়ে ইমেজ বড় করে ফেলে নাই। এই যে সেলিব্রিটি মহলে যে ব্যাপারটা, যে আমি যত বড় আমার ছায়া তার চেয়ে বড়, ওই জিনিসটা এর মধ্যে কারণ হয় নাই। দেমবেলে এই মুহূর্তে তো বিশ্ব সেরা খেলোয়াড়, কিন্তু দেমবেলের হাইটটা ওই লেভেলে দেমবেলে নেয় নাই, ওই শো অফটা নেয় নাই। ফলে এনরিকে এদেরকে বাচ্চাদের মতো ইউজ করছে। আলটিমেটলি সেটা তো প্রুভ হয়ে গেছে যে এই বছর সে কি করতেছে। এই বছর বোধহয় সব ধরনের কম্পিটিশন মিলে দেমবেলে 35-এর উপরে গোল করছে। 35 গোল দিয়ে আপনি কিছু বুঝবেন না, কারণ 91 গোল করছিল মেসি এক সিজনে। গোলটা শুধু ব্যাপার না, সে যে শুধু গোল করে তা তো না, প্রতি মুহূর্তে প্লে মেকিং, স্পিড দিয়ে, ও যে স্পিড, ও যে দৌড়ায়। এমনিতেই ফরাসিদের আর জার্মানদের দৌড়টা আমার কাছে খুব নারকীয় লাগে। এই এমবাপ্পেও যখন দৌড় দেয়, আমার মনে হয় যে এদের ফুটবল খেলা বাদ দিয়ে এদের আসলে অলিম্পিকে 100 মিটারেই দৌড়ানো উচিত। এদের ধরে কেমনে? ওই ডেম্বেলে ওই জিনিস, যে কি দৌড়টা দেয় যে কোনো একটা উইং বরাবর, কি ভয়াবহ। এবং একই সঙ্গে ডেম্বেলের যেটা বাড়তি সেটা হচ্ছে এত স্পিডি প্লেয়ারদের আমি খুব একটা ড্রিবল করতে দেখি না। একটু বেশি স্পিড মানে ওই স্পিড দিয়ে বিট করবে, কিন্তু ওর সঙ্গে ড্রিবল পাস্ট করারও দারুণ ক্ষমতা আছে। মানে 4-5 জন আসতেছে ওর এই স্পিড দেখে, ও তার মধ্যে দিয়ে আবার বেরোয়েও যাবে। ডেম্বেলে আসলে অসাধারণ, অসাধারণ। কি অসাধারণ একটা হাসি দেয় সে একটা সাকসেসফুল ড্রিবল করতে পারলে। এবং এই জিনিসটা বলে দেয় যে কোথাও না কোথাও আপনার জন্য সফলতা অপেক্ষা করতেছে। মানে ওর বয়স মাত্র 28, কিন্তু যেহেতু খুব কম বয়সে শুরু করছে, 16 বছর বয়সে বোধহয় ও টপ ফ্লাইটে খেলা শুরু করছে। ফলে ওর তো অধৈর্য হয়ে যাওয়ার কথা, যে 12টা বছর কেটে গেল, বেশিরভাগ সময় হাসপাতালে কাটাইলাম, বেশিরভাগ সময় মাঠেই সুযোগ পাচ্ছি না। দেখেন ও জাতীয় দলের হয়ে ওর কিন্তু দুটো মেডেল আছে, একটা বিশ্বকাপ মেডেল আছে, একটা বিশ্বকাপ রানার আপ মেডেল আছে, বিরাট দুটো মেডেল আছে। কিন্তু প্রথমটা মানে যেটা বিশ্বকাপ জিতছে, ওটা স্কোয়াডে ছিল, একটা ম্যাচও খেলতে পারে নাই, একটা ম্যাচও মাঠে নামে নাই। 2022 বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে খেলছে, কিন্তু আপনি বলতে পারবেন না যে ওটা ডেম্বেলে শো ছিল। মূলত গ্রিজমান বা এমবাপ্পে এদের ব্যাপার, ওখানে ডেম্বেলে এত হাইলাইটেড ছিল না। ডেম্বেলে তো তারপর থেকে ডেম্বেলে হয়ে উঠলো। এখন তার সামনে সুযোগ আছে এই 12 বছরের হতাশা ঝেড়ে ফেলার। একটা জিনিসের যেটা বলা শুরু করছিলাম, যে এই ডেম্বেলের গল্প আমাদের যেটা শিখায় সেটা হচ্ছে যে আসলে এত সহজে হাল ছাড়ার কিছু নাই। 12 বছর, একটা যুগ, একটা যুগ অলমোস্ট এই ছেলেটা সাফার করছে। এবং এরকম একটা তরুণের কাছে এক যুগ কিন্তু কয়েক যুগের সমান। আপনি যখন 24-25 বছর বয়সে এসে হঠাৎ করে সাফারিংসে পড়বেন, ওই সময় 8-10 বছর আপনি ধৈর্য ধরতে পারবেন, ওই ম্যাচুরিটি আপনার চলে আসবে। কিন্তু আপনার যদি শুনতে হয় চারিদিক থেকে, জাস্ট লাইক আমাদের লিটনের কথা ভাবেন, যে লিটন চারিদিক থেকে শুনতেছে সে বিশ্বসেরাদের একজন, বা আমাদের আশরাফুল চারিদিক থেকে শুনতো সে বিশ্বসেরাদের একজন, কিন্তু পারফরমেন্সের বেলায় হচ্ছে না, নানা কারণেই হচ্ছে না। এসব ক্ষেত্রে বেশিরভাগ লোক আর ওই সফলতার ওই জায়গাটা যেতে পারে না, যেতে পারে না, তারা ওখান থেকেই হারায় যায়। হাজার হাজার উদাহরণ এরকম শুধু ফুটবলেই দিতে পারবো। এক ব্রাজিলেরই পাতো, রবিনহো, কত আদ্রিয়ানো, কত গল্প, কত গল্প। আর্জেন্টিনার সাভিওলা, ওর্তেগা, কত গল্প এরকম। এরকম প্রবল সম্ভাবনা নিয়ে এসে শুরু করে 28 হওয়ার আগে ফুরায় গেছে, যে আর পারে নাই, শেষ পর্যন্ত পার্টি, নাইট লাইফ এগুলাতে ঢুকে গেছে। দূর, মাঠে কিছু হয় না, হচ্ছে পার্টি করি, হচ্ছে নাইট লাইফ করি। দেমবেলে হাল ছাড়ে নাই। দেমবেলে এখনো সাকসেসের পেছনে দৌড়াচ্ছে, এবং তার আলটিমেট রেজাল্টটা সে পাইছে। সে অলরেডি কন্টিনেন্টাল ট্রেবল জিতে ফেলছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, নিজের ওখানে লিগ কাপ আরো একটা টুর্নামেন্ট ফ্রান্সে জিতছে, এখন দলের ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিয়ে আসছে। কি আনবিলিভেবল! লাস্ট নাইটে তারা রিয়াল মাদ্রিদের 4-0 গোলে উড়ায় দিছে। সেখানে সে একটা গোল করছে, সেখানে সে একটা অ্যাসিস্ট করছে, ডেম্বেলে শো চলতেছে। এখন সে ক্লাব ওয়ার্ল্ড কাপ যদি জিতে যায়, এটা তো একটা ভয়াবহ অর্জন হবে। এটা সম্ভবত এনরিকেই সেকেন্ড ম্যান হিসাবে এই কাজটা করবে, যে যত ধরনের ট্রফি জেতা যায় একটা ইউরোপিয়ান দলের পক্ষে সবগুলো জেতা। এটা করছিল সে বার্সেলোনার হয়ে 6টা ট্রফি জিতছিল এনরিকে, এই লুই এনরিকে, আজকে যে পিএসজির কোচ। এবার সেই এনরিকে পিএসজির কোচ অলরেডি 4টা ট্রফি জিততে ফেলছে, এটা তার পঞ্চম ট্রফি ক্লাব বিশ্বকাপ। এখন আমি জানি না যে 6 নম্বর ট্রফিটা বার্সা কি জিতছিল, এটা কি হুয়ান গাম্পার ছিল? হুয়ান গাম্পার তো এক ম্যাচের ট্রফি,
আমি ঠিক শিওর না ছয়টা কিভাবে হিসাব করা হয়, আমি এটা আগে মনে পড়লে একটু হিসাবটা মিলায় দেখতাম। ছয়টা মনে হয় পিএসজির হচ্ছে না, কিন্তু অফিসিয়ালি আসলে যত রকম জেতা যায় একটা ইউরোপিয়ান টিমের পক্ষে সবগুলো দেমবেলে এবার জিততেছে। এবার যদি ব্যালন ডি'রে তার নাম বিন্দুমাত্র নেমে আসে, একের নিচে নেমে আসে, তাহলে তো আমার মনে হয় ভক্তদের উচিত ফ্রান্স ফুটবলের অফিস ঘেরাও করা, যে এ ছাড়া আর তো কোনো উপায় নাই দেমবেলেকে জিতানোর। দেমবেলেকে এবার জিততে দেখতেই হবে। অবশ্য ব্যালন ডি'রের চেয়ে সে বড় জায়গায় পৌঁছায় গেছে অলরেডি। এখন অপেক্ষা যে কখন ট্রফিটা তার হাতে ওঠে, আর আপাতত অপেক্ষা যে যে ক্লাব বিশ্বকাপের ট্রফিটা হাতে নেওয়ার। আমার মনে হচ্ছে না পিএসজি, দেমবেলে এবং এনরিকেকে আটকানোর মতো দল আর ক্লাব ওয়ার্ল্ড কাপে কেউ আছে। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু দেখতে হবে। অনেক দিন অনেক কটা ম্যাচ মিস করে ফেললাম। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখতে হবে। আর শেষ বেলায় আরেকটা ওই যে মেসির গল্প দিয়ে শুরু করছিলাম, যে দেমবেলে হচ্ছে ভয়াবহ মেসি ভক্ত, সে মেসির জাদুঘর করতে চায়। মেসি এই দেমবেলের যখন এই প্রবল জাদু চলতেছে সে সময় মেসি কিন্তু একটা রেকর্ড করতেছে। মেসিকে নিয়ে আলাদা কন্টেন্ট আজকে আর করলাম না। মেসি কিন্তু টানা 4 ম্যাচে জোড়া গোল করলো। এটা কিন্তু এমএলএস সকার লিগের হিস্ট্রিতে প্রথম কোনো খেলোয়াড় করলো, এবং 6 ম্যাচ কম খেলে 14 গোল নিয়ে এসে এখনো এমএলএস এর 2 নম্বর শীর্ষ গোলদাতা। মানে সমান ম্যাচ খেলে ফেললে নিশ্চিতভাবে এবারও সে লিগের সর্বোচ্চ গোলদাতা হচ্ছে, বয়স 39। বোঝেন অবস্থাটা? কেন জাদুঘর করতে চায় দেমবেলে। দেমবেলের জন্য শুভেচ্ছা, মেসির জন্য শুভেচ্ছা, পিএসজির জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।